কাশেম চাচাকে একটা কথা বলেছি, চাচা কোনো ইস্যু পাইতেছি না, কি বিষয়ে কথা বললাম। চাচা বললো যে সচিবালয়ের অগ্নিকাণ্ড 31শে ডিসেম্বর এবং 15ই জানুয়ারি এগুলো নিয়ে কিছু একটা বল, আর ওই যে বডি সোহেল বিয়ে করেছে সেটা নিয়ে বল, আর আমাদের প্রফেসর ইউনূস সাহেব যে বলছে টাকা আসবে, টাকা আসবে, শুধু বুদ্ধি থাকলেই টাকা আসবে, টাকা কোনো সমস্যা না, এগুলো নিয়ে কোনো কথাবার্তা বল। দর্শকও তো কোনো ইস্যু পাচ্ছে না, কারণ অগ্নিকাণ্ড নিয়ে হয়তো ভেবেছিল অনেক কিছু হবে কিন্তু হয়নি। 31শে ডিসেম্বর নিয়ে অনেক কিছু দর্শক আশা করেছিল কিন্তু তাও হয়নি। আমি বললাম চাচা ঠিকই তো কইল, আসলে আমি মনে মনে ভাবলাম এগুলো নিয়েই আমি কথা বলি, কোনো ইস্যু যেহেতু নাই, দর্শকের সামনেও অন্য কোনো তথ্য উপস্থাপন করার কোনো সুযোগ নাই, নতুন কোনো বিষয় নিয়ে যে একটু শেয়ার করবো সবার সাথে সেই সুযোগও নাই। সো আগুন নিয়ে কথা বলি। সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটে গেছে, 31শে ডিসেম্বরের ঘটনা ঘটে গেছে, সরকার এগুলো সাফল্যের সাথে ট্যাকেল করেছে। আমরা কিছুই বুঝি নাই কী হয়ে গেল, সচিবালয়ে আগুন কীভাবে লাগলো, তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই হয়, রিপোর্ট প্রকাশিত হয় না, কিন্তু এই সরকার সাহসের সাথে তদন্ত রিপোর্ট প্রকাশ করে দিয়েছে। কি বলল যে এখানে লুজ কানেকশানের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন কোনো নিন্দুক বলছে লুজ কানেকশানটা দেখলো কীভাবে, এগুলো তো সব পুড়ে গেছে, কাজে লুজ কানেকশন কোথায় পেয়েছে। আচ্ছা যাই হোক, বলছে তো ওখানে একটা কুকুর মারা গেছে। যে কোনো মানুষ মারা গেলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার পোস্টমর্টেম রিপোর্ট হয়, কিছু খেয়ে মারা গেল কিনা, কোনো বিষক্রিয়ার কারণে কিনা, বৈদ্যুতিক কোনো কারণে কিনা, পোস্টমর্টেম করলে রিপোর্টটি পাওয়া যায়। কিন্তু ওই কুকুর বেচারার পোস্টমর্টেম রিপোর্টটা কেউ তৈরি করলো না। কুকুরের যদি পোস্টমর্টেম করা হতো তাহলে কিন্তু অনেক তথ্য হয়তো বেরিয়ে আসতে পারত, বা নতুন কোনো তথ্য তদন্ত কমিটি পেত, কিন্তু তদন্ত কমিটিকে সেদিকে যায় নাই। আবার কেউ বলছেন আমাদের তরুণ উপদেষ্টার মণ্ডলীর হয়তো শখে ওখানে কুকুর লালন পালন করেন, নাহলে কুকুর সচিবালয়ে গেল কীভাবে, 7 তলায় উঠলো কীভাবে। যাই হোক, এই অগ্নিকাণ্ড নিয়ে আর কথা বলতে চাই না, তবে সরকার অত্যন্ত সাফল্যের সাথে বিষয়টি একদম ধুয়ে মুছে দিচ্ছে। এখন দেশবাসীর মনে এটা নাই, একদম নাই। অগ্নিকাণ্ডে কি কেউ বলছেন যে শেখ হাসিনা সরকারের আমলের যে নথিপত্র ছিল গুরুত্বপূর্ণ, আমাদের উপদেষ্টারা তো তাই বলেছেন, সব কিছু পুড়ে গেছে। এখন আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো বিচার আচার আর হবে না, হওয়ার সুযোগ তো নাই, কেমনে হবে, সব তো পুড়েই গেছে। আচ্ছা, আরেকটা হলো যে 31শে ডিসেম্বর কি হয়ে যাবে, কবর খোঁড়া হয়ে গেছে, কাফনের কাপড় কেনা হয়ে গেছে, জানাজার জন্য প্রস্তুত হয়ে গেছে সবাই, কিন্তু 31শে ডিসেম্বর এখন আর ওই কি 72 সংবিধানকে দাফন করা হবে, মুজিববাদ কবর দেওয়া হবে, সব কিছুর জন্য সবাই রেডি। ইন দ্য মিনটাইম ছাত্ররা বললো যে না, এটা সরকার নিজেরাই ঘোষণা করবে। সরকার নিজেরাই বললো যে তারা জুলাই বিপ্লবে ঘোষণা দেবে। এখন আবার ছাত্ররা মান-সম্মান বাঁচানোর জন্য একটা আলটিমেটাম দিয়েছে। আলটিমেটামটা কি? 15ই জানুয়ারির মধ্যে এই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে, পাঠ করতে হবে। এখন দেখা যাক, 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করি আমরা, কি হয়। যদি ঘোষণাপত্র তৈরি হয়, হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে তার আগেই বড় ধরনের কোনো একটা নাটক ঘটে যাবে, এবং সেই নাটকের কারণে বলব যে 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত করা সম্ভব না। এই দুইটা জিনিস সরকারকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। তারা দেশবাসীকে অত কষ্ট না দিয়ে, কেউ কিন্তু এটা নিয়ে আর বেশি ভাবতে হয়নি। 2-1 দিনই উত্তেজনা ছিল, এরপরে সবাই স্বাভাবিক হয়ে গেছে। আগুন কই গেল, 31শে ডিসেম্বর কোথায় গেল, এখন আমাদের টার্গেট 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করেন, একটা ভালো কিছু আমরা দেখতে পাবো, তবে তার আগে হয়তো বড় ধরনের নাটক হবে। আর পাশাপাশি আর একটা বলি, আমাদের প্রধান বডি সোহেল কিন্তু আছে, আমাদের প্রধান উপদেষ্টা বাণিজ্য মেলার উদ্বোধনে বলেছেন টাকা পয়সার কোনো সমস্যা নাই, বুদ্ধি থাকলে টাকা পয়সা আসবে, এবং তিনি সবসময় আমাদের ইয়াং জেনারেশনের প্রশংসা করেন। এটা কিন্তু খুবই ভালো। ইয়াং জেনারেশন যা করছে এটা নাকি আর কেউ কিছু বুঝে না, সিনিয়ররা কিছু জানেই না। কাজে ইয়াং জেনারেশনকে উনি সবসময় প্রশংসার মধ্যে রাখেন। আরেকটি কথা তিনি বলেছেন যে বুদ্ধির চর্চা করুন, বুদ্ধি থাকলে টাকা আসবে। এবং কেউ বলছেন প্রফেসর ইউনূস সাহেবের অনেক বুদ্ধি, উনি কিন্তু অনেক টাকা সারা পৃথিবী থেকে এনেছেন, কিন্তু নিজের জন্য উনি 1 টাকাও রাখেননি। 1 টাকা ওনার নাই, গাড়ি নেই, বাড়ি নেই,
তারপরে ওনার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কিচ্ছু নেই, উনি সব কিছু ডোনেশন করে দিয়েছেন, উনি সব কিছু ফাউন্ডেশনে দিয়ে দিয়েছেন। জুলাই বিপ্লব ফাউন্ডেশনে উনি কত দিয়েছেন এটা যাই হোক অত জানা যায়নি, কারণ এত ছাত্র আহত নিহত হয়েছে, নিশ্চয়ই ওনার ফাউন্ডেশন থেকে অনেক টাকা পয়সা দিয়েছেন উনি। যাই হোক এটা তিনি বলেছেন। আর হচ্ছে বডি সোহেল, সোহেল তাজ এই সরকারের শুরুর দিকে বেশ তোড়জোড় করেছিলেন। তাজ পরিবারের সব সন্তানেরা তারা ঝাঁপিয়ে পড়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে। একটা সুযোগ যেহেতু পেয়েছেন, এই মুহূর্তে যদি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলে উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করা যায় বা দায়িত্বে যাওয়া যায়, কিন্তু সেই সুযোগ তারা পাননি। বেশ আলোচনায় ছিলেন তারা গত কয়েকদিন, সোহেল তাজ। এখন সর্বশেষ আমরা কি দেখলাম, তিনি বিয়ে করে ফেলেছেন। এখন এটা কততম বিয়ে কেউ বলতে পারে না, তবে সমালোচকরা অনেকে বলে নাকি 7 নম্বর বিয়ে। 7 নম্বর হোক আর 14 নম্বর হোক, আপনার অসুবিধা কি? করুক, সে বিয়ে করুক, সে যদি সুখে শান্তিতে থাকতে পারে, আমাদের অসুবিধা কি? এবং তার এই নতুন বিয়েকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই। যারা 7 বিয়ের সমালোচনা করেছেন তাদের জবাবে সোহেল তাজ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। মানে আপনারা এই স্ট্যাটাসটা পড়ে বুঝে নিন কী বলতে চেয়েছি। কিন্তু আমি পড়েছি, অনেক চেষ্টা করেছি, ওই স্ট্যাটাস থেকে পত্রিকায় এসছে, আমি কিছুই বুঝতে পারিনি উনি কি বলতে চেয়েছেন, আমরা কি বুঝতাম। যাই হোক, তবু সোহেল তাজ সাহেবকে অভিনন্দন জানাই। তার এই 55 বছর বয়সে যে উনি নতুন দাম্পত্য জীবন শুরু করছেন, এটি আমাদের ভালো লাগার বিষয়। আরও কে কি বিয়ে করে ফেলে সেটি আমরা দেখতে পাবো। তবে একটা কথা বলি, কাশেম চাচা এই বিষয়ের উপর আমার কথা বলতে বললো, আপনারা বিরক্ত হবেন না, আপনাদের কাছেও কোনো ইস্যু নেই, আছে হয়তো, কিন্তু তারপর আমি যা পেয়েছি সেটা বলি। আর আমাদের সমন্বয়কদের কথা শুনলে খুবই ভালো লাগে। এখন এক সমন্বয়ক বলেছেন যে ছাত্র শিবির, তাদের সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন, ছাত্র শিবির আমাদের 5ই আগস্টের সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, অনেক কিছু বলেছে তারা। সত্য কখনো চাপা থাকে না। হ্যাঁ, আমরাও বলতে চাই সত্য কখনো চাপা থাকে না। আপনি সত্য কথা বলে দিয়েছেন। এতদিন সন্দেহ ছিল যে ছাত্র শিবির বা জামাতে ইসলাম এই আন্দোলন করেছে, শেখ হাসিনাও বলেছেন, আমরা কেউ বিশ্বাস করি নাই, কিন্তু এখন ওই সত্য চাপা থাকে না। সারজি সালাম নিজেই বলেছেন ছাত্র শিবির আমাদের সমস্ত কিছু কাজে সহযোগিতা করেছিল, যে কারণে এই বিপ্লবটা হয়েছে। এই সত্যগুলো তারা বলছেন। এই ছাড়াও আমাদের অন্যান্য সমন্বয়করা কথা বলছেন, সমন্বয়করা যে এত ভালো কথা বলতে পারেন দেশের স্বার্থে, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, এবং দেশে যে এখন শান্তি বিরাজ করছে, সেই শান্তির জন্য আমরা আমাদের সমন্বয়কদের ধন্যবাদ জানাই, জামাত শিবিরকে ধন্যবাদ জানাই। আর আমাদের ডাক্তার শফিকুর রহমান, জামাতে ইসলামের যে আমির, যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন বাংলাদেশের দেশপ্রেমিক 2টা শক্তি আছে। একটা শক্তি হলো জামাতে ইসলাম, আর একটা শক্তি হলো বাংলাদেশ সেনাবাহিনী। খুবই ভালো লেগেছে এই কথাটা। আমি আবার বলি, বাংলাদেশে দেশপ্রেমিক 2টা শক্তি আছে। একটা শক্তি হচ্ছে জামায়াতে ইসলামী, আরেকটা শক্তি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কথাটা খুবই ভালো লেগেছে, এবং জুলাই আগস্ট বিপ্লবে আমরা যা দেখেছি তাই মনে হয়েছে তারা দেশপ্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক। তাদের সাফল্য কামনা করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কথার পিঠে অনেক কথা এসে যায়। কাশেম চাচা এখন সুস্থ আছেন, অন্য কোনো এক সময় কাশেম চাচার সাথে এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো। আজকে আমি যেহেতু নতুন কোনো ইস্যু পাচ্ছি না, এই সব কিছু নিয়ে একটা প্যাচাল, আপনাদের কিছুটা মূল্যবান সময় নষ্ট করলাম। ধন্যবাদ।